আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি আমার বোনের সাথে একটু কথা বলতে চাই। আফতাব চৌধুরী হাতে ঘড়ির দিকে তাকালেন। সন্ধ্যার আলো ফিকে হয়ে রাতের ছায়া গাঢ় হচ্ছে। ক্লান্ত স্বরে বললেন, হ্যাঁ মা, নিশ্চয়ই। তবে বেশি সময় নিও না, আমাদেরও ফিরতে হবে। নুহা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। তারপর নিশির হাত ধরে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর নুহা নিশিকে নিয়ে নিচে নেমে এলো। মুখে স্বাভাবিক ভাব ধরে রেখেছে, যেন কিছুই হয়নি, যেন সবকিছু ঠিকঠাক আছে, যেন কয়েক ঘন্টার ব্যবধানে কিছুই বদলায়নি, কেউ বদলায়নি। রফির কাছে এসে স্নেহ ভরে বললেন, তাহলে জামা নিশিকে এবার বিদায় দেয়। নুহা কিছু বলল না, শুধু মাথা নত করলো। বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। মানুষের মুখে হাসি, সেজন্য বিনিময়ের ভিড়। বিদায়ের স্মৃতির সাদামাটা দৃশ্য। নিশিকে শ্বশুর বাড়ির গাড়িতে তুলে দেয়া হলো। নুহার মনে হলো নিশি বদলে গেছে, কেমন যেন অজানা লাগছে তাকে। এই কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে তার বোনের চোখের ভাষা পাল্টে গেল? নুহার বুকের ভেতর এক অস্থিরতা ক্রমশই দানা বাঁধছে। হয়তো কিছুই হয়নি, হয়তো সব ঠিকই আছে। তবু কোথাও একটা অদৃশ্য সংখ্যা, কোথাও একটা অজানা প্রশ্ন রয়ে গেল। রাতের আকাশটা আজ যেন একটু বেশি নীরব। চারটাও মেঘের আড়লে লুকিয়েছে। নিঃশব্দে গাঢ় অন্ধকার ছড়িয়ে দিয়েছে চারপাশে। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে পেঁচার ডাক। সেই ডাক যেন নিস্তব্ধতার বুক চিরে বলে যায়, কিছু একটা ঠিক নেই, কোথাও একটা অজানা হাহাকার লুকিয়ে আছে। আহির হাসপাতাল থেকে ফিরেছে, ক্লান্ত শরীর, ক্লান্ত মন। দরজা ঠেলে ঘরে ঢুকেই খেয়াল করল নুহা নেই। বুকের ভেতর হালকা অস্থিরতা। এত রাতে কোথায় গেল সে? আহির ঘরময় চোখ বুলিয়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। চারিদিকে চুপচাপ। হঠাৎ মনে পড়ল হয়তো দাদির ঘরে। পা টিপে টিপে এগিয়ে গিয়ে দরজার ফাঁক গলে ভেতরে তাকালো। চোখ আটকে গেল। আফিয়া বেগম জায়নামাজে বসে আছেন। কোলে নুহা, মুখ লুকিয়ে শুয়ে মেয়েটা ফিসফিস করে কিছু বলছে, আর দমচাপা কান্না মিশে যাচ্ছে তার কথায়। আহির দেখল নুহার ক্ষীণ ফোপানো কাঁপন সারা ঘরটাকে ভারী করে তুলেছে। সেই কান্নার শব্দে আহিরের বুকের ভেতর কেমন একটা ব্যথা বাজল, অদৃশ্য অথচ গভীর। আফিয়া বেগম আহিরকে দেখে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সে হাত তুলে ইশারায় থামালো। সময়ের ফাঁকে খানিকটা বিরতি। কিছুক্ষণ পর আহির আবার ফিরে এলো। এবার নুহা ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর রেখা এখনো স্পষ্ট। আফিয়া বেগম ফিসফিস করে বললেন, দাদুভাই ভেতরে আয়, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আহির এগিয়ে গেল। নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো। নুহার ঘুমন্ত মুখ যেন শিশুর মতো শান্ত, অথচ সেই মুখের কোণে লেগে আছে বিষাদের ছাপ। আহির নির্লিপ্ত স্বরে বলল, উনি এখানে থাকুক, আমি ঘরে যাচ্ছি। আফিয়া বেগম তৎক্ষণাৎ বললেন, থাম, এই বুড়ি মানুষ সারা রাতে বসে থাকবে নাকি? ওকে কি আমি একা হাতে খাটে তুলতে পারবো? ও কি এভাবে মেঝেতে ঘুমাবে? আহির কিছুক্ষণ চুপ, তারপর নিঃশ্বাস ফেলে বলল, তাহলে কি করব? দাদি চোখ সরু করে তাকালেন, গলায় একটুখানি রসিকতাই ঝলক। এত বড় যুবক, বইয়ের ভার নিতে পারবি না? কোলে তুলে খাটে শুয়ে দিয়ে যা। আহির আর কিছুই বলল না, ধীরেই ঝুঁকে পড়ল। দুহাতে খুব সাবধানে তুলে নিল নুহাকে। মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান কিছু ধরে রেখেছে বুকে। এত হালকা, এত নীরব, কিন্তু বুকের গভীরে সেই ভার অন্যরকম। ওই দিকে যাচ্ছিস কেন? খাট তো এইদিকে। আফিয়া বেগমের কথায় থেমে গেল আহির, একটু হাসলো, তারপর বলল, আমার বউকে আমার ঘরে নিয়ে যাচ্ছে, তুমি নিশ্চিন্তে ঘুমাও বুড়ি। বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। বুকের কাছে নুহাকে আরো একটু শক্ত করে চেপে ধরল, যেন অজান্তেই তাকে নিরাপত্তা দিয়েছে। আবার নিজেও সেই নিরাপত্তায় আচ্ছাদিত হচ্ছে। ঘুমন্ত নুহার মুখে প্রশান্তির ছায়া, যেন নিজের অজান্তেই সে জেনে গেছে এই বুকই তার আশ্রয়, এই বুকই তার চিরচেনা ঘর। আহির নুহাকে খাটিয়ে শুইয়ে দিল ধীরে, নিস্তব্ধ এক স্পর্শে, যেন গভীর মমতায় গাঁথা এক আদরের পরশ। নুহার চোখ দুটি বন্ধ, নিস্তেজ মুখখানা সারাদিনের ক্লান্তি আর অশ্রুজলের ভার বয়ে নিয়ে এসেছে। সেই মুখে এক ধরনের নীরব শান্তি। ঘরের কোনো আলো জ্বলছে না। জানালার ফাঁক গলে চাঁদের ক্ষীণ মলিন আলো এসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সেই আলো এসে পরে নুহার মুখ ছুঁয়ে দিচ্ছে। স্নিগ্ধ কোমল আলোয় যেন সে আরও মায়াময় হয়ে উঠেছে, যেন কোনো অপরূপ শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত প্রতিচ্ছবি। আহির নিঃশব্দে দাঁড়িয়ে তাকিয়ে রইল। মুহূর্তটা থমকে গেল। সময় যেন তার সমস্ত গতি হারিয়ে ফেলল। এই শান্ত মুখের সামনে নুহার কপালের উপর এলোমেলো চুলের গোছা নেমে এসেছে। আহির হাত বাড়ালো।
আঙুলের স্পর্শে খুব আস্তে করে সরিয়ে দিল সেই চুল। অতি মৃদু, অতি স্নেহময় সেই ছোঁয়ায় আহিরের নিজের ভেতরও যেন একটা নরম শিহরণ বয়ে গেল। অচেনা এক আবেগ, যেন অনির্বাচনীয় এক টান। নুহার নিঃশ্বাসের ধীর স্পন্দন শোনা যাচ্ছে। নিঃশব্দ রাতে এই মৃদু শ্বাসের আওয়াজ যেন ঘরের নিস্তব্ধতা আরো গভীর করে তুলেছে। আহির আস্তে করে খাটের পাশে মেঝেতে বসে বলল, মাথাটা খাটের ধারে ঠেকিয়ে রাখল। চোখের পলকহীন দৃষ্টি নিবদ্ধ নুহার মুখে। কতক্ষণ এভাবে বসেছিল আহির নিজেও জানে না। সময়ের হিসাব তখন অর্থহীন। বাইরে রাত আরো গাঢ় হয়েছে, নীরবতা গাঢ় থেকে গাঢ়তর। দূরে কোথাও রাত জাগা এক পাখি ডেকে উঠল। সে ডাকও যেন নিস্তব্ধতারই অংশ হয়ে গেছে। আহির টের পেল না কখন তার চোখের পাতায় ঘুম নেমে এসেছে। ক্লান্ত শরীর আর মায়ায় ভরা হৃদয়ের ভারে সে সেখানেই ঘুমিয়ে পড়েছে। নুহার ঠিক পাশেই, তার নিঃশ্বাসের ছায়ায়, তার মায়ার পরশে। দুজনেই ঘুমিয়ে আছে একই ছাদের নিচে, একই নিঃশ্বাসের স্পন্দনে, কিন্তু হয়তো এখনো দুই ভিন্ন জগতে। অথচ চাঁদের আলো এসে দুজনকে এক সূত্রে বেঁধে রেখেছে নির্ভরতার এক নীরব বন্ধনে। একটি শান্ত সকাল, সূর্যের প্রথম রশ্মি দুলতে দুলতে জানালার পর্দা ঠেলে ভেতরে প্রবাহিত হচ্ছিল। নুহা ধীরে ধীরে চোখ খুলে নিজের চারপাশে তাকালো। মনে এক অস্বস্তি ঢুকে পড়ল, যেন কিছু একটা ঘটছে, কিন্তু কি? তার দৃষ্টি খানিকটা মলিন, মনে হচ্ছিল তার পিছু থেকে কিছু অবাধ্য ঘটনা তাকে তাড়া করছে। সজাগ হয়ে সে বসে পড়ল। তার চোখ পড়ল খাটের পাশে, যেখানে আহির শুয়েছিল। সে কি সারা রাত এইভাবে শুয়েছিল? নুহা অবাক হয়ে মৃদুস্বরে উচ্চারণ করল, আহির, আহির শুনতে পাচ্ছেন? আহির ধীরে ধীরে চোখ খুলল। গা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। তার মনে কিছুই গুছিয়ে উঠছিল না। গত রাতের স্মৃতিগুলো তার মনে অস্পষ্ট, যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। সে কখন এখানে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। নুহা উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আহিরের দিকে এগিয়ে এসে বলল, আপনি তো আমাকে নিয়ে এসেছেন, তাই না? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি এখানে কেন ঘুমালেন এমন অদ্ভুতভাবে? আহির কিছুটা অস্বস্তিতে পড়ে রেশ ধরে বলল, ওই আসলে মানে আমি আপনি কি কোনো অপরাধের অভিযোগ করছেন? এভাবে জেরা করছেন যে? নুহা একটু থেমে গিয়ে শান্ত গলায় উত্তর দিল, জেরা কখন করেছি? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তবে আপনার আচরণটা একদমই অদ্ভুত মনে হচ্ছে। আপনি কি গতকাল রাতেও? আহির চুপচাপ মাথা নেড়ে বলল, একদম বাজে কথা বলবেন না নুহা, আমি তেমন কিছুই করিনি। আগের দিনে ঘটনা আলাদা। আপনি এতটাই সুন্দরী নন যে আমি বারবার হুঁশ হারিয়ে ফেলব। আপনি ঘুমাচ্ছিলেন আর আমি আপনার সুযোগ নেব, কিভাবে ভাবতে পারেন? নুহা অবচেতনভাবে খাটের বালিশটা সোজা করতে করতে বলল, বুঝেছি। আপনি সুন্দরী মেয়ে দেখে অভ্যস্ত আছেন। আমি তো আপনার এক্স গার্লফ্রেন্ডকে আগের দিন দেখেছিলাম, ভীষণ সুন্দরী ছিল। কি যেন নাম ছিল তার? আহির তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বলল, সেসব জেনে আপনি কি করবেন? এসব নিয়ে আপনার কি আগ্রহ আছে? নুহা, আপনি একেবারে ডিফিকাল্ট বোর মতো প্রশ্ন করছেন। নুহা একটু হাসল, তারপর হালকা রসবোধে বলল, আপনি তো সবসময় বউ বউ বলেন, তো আমি বউয়ের মতো প্রশ্ন করলে সেটা কি দোষ? আহির এক পা এগিয়ে এসে তার গলা গভীর করে বলল, দেখুন, আপনাকে দেখে এতটাও লাজুক মনে হয় না। সরাসরি বলেই দিন, নইলে আমি যে আপনাকে দিয়েছিলাম তা আমাকে ফেরত দিন। নুহা তার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল, আপনি কি বললেন? একটু আগেই তো বললেন আপনি কোনো সুযোগ। কথাটা শেষ না করেই সে দ্রুত এগিয়ে এসে বলল। আমি কিন্তু আপনাকে। এমন সময় আচমকা আহির তার দুটি হাত দিয়ে নুহার কোমর টেনে নিল, নুহাকে আরো কাছে আনলো। নুহা একটু চমকে তাকিয়ে রইল। তার কপালে অল্প ঘাম জমতে শুরু করলো। আহিরের এত কাছাকাছি এসে তার স্নিগ্ধ গন্ধে কিছুটা বিভ্রান্ত হয়ে নুহা এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু আহির তার কোমর শক্ত করে ধরে রাখল। নুহার গলায় এক ধরনের কাঁপুনি এসে গেল, তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। আপনি আপনি কি করছেন আহির? আহির মৃদু হেসে তার চোখে চোখ রাখল, যেন সে বহু আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। গভীর কণ্ঠে বলল, বউ বলে শুধু রাখলেই হবে? এবার সত্যিটা বলা দরকার। আমি আপনার সঙ্গে থাকতে চাই নুহা, সারা জীবন, ঠিক এইভাবে, হয়তো আরও কাছে। আমি চাই আমাদের সংসার হোক, স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু কাগজের কাছে শব্দ না হয়ে সত্যি হোক। নুহা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আহির এক আঙ্গুল রাখল তার ঠোঁটে।
শুনবেন না আমার কথা? আপনি কখনো আমার পরিবারকে নিজের মনে করেননি, সবসময় নিজেকে গুটিয়ে রেখেছেন। আমি চাই আপনাকে একটা সত্যিকারের পরিবার দিতে, যেটা শুধু আপনার, আমাদের। আমি জানি আমি অপরাধী, কিন্তু আমি মন থেকে দুঃখিত। যদি শাস্তি দিতেই চান দিবেন, আমি মেনে নেব, সারা জীবন মেনে নেব। কিন্তু একটা চান্স দিন নোহা, কথা দিচ্ছে আপনার বিশ্বাস কখনো ভাঙবো না। আপনাকে ঠিক এভাবে আগলে রাখবো, একজন সত্যিকারের স্বামী হয়ে। নুহার মুখে কোনো রকম প্রতিক্রিয়া ফুটে উঠল না। আহির একটু হেসে বলল, আপনাকে এখন উত্তর দেওয়া দরকার নেই। 3 দিন সময় দিলাম, ভাবুন, তারপর উত্তর দেবেন। যদি না হয় তাহলে আমি আহির ইবনার মেয়ের কথা দিচ্ছি, আমি আপনাকে এই সম্পর্ক থেকে পুরোপুরি মুক্ত করে দেব। আর যদি হ্যাঁ হয় তবে সারা জীবন আপনি আমার থাকবেন। এই ধসের সম্পর্ক আমি আর টানতে চাই না। আহির একটু থেমে মুখে দুষ্টুমি ভরা হাসি এনে বলল, আমার মতো ভালো ছেলে কিন্তু মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না, একবার ভেবে দেখুন। তারপর সে এক পা পিছিয়ে গেল, হাত উঁচিয়ে ঘাট টানতে টানতে বলল, উফ, বেশ ক্লান্ত লাগছে, যাই ফ্রেশ হয়ে আসে, ঘাড় ব্যথা করছে। নুহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে অল্প হাসির আভাস ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। তার চোখে কিছু প্রশ্ন ছিল, কিছু অনুভূতি, যা সে নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিল না। সকালেই অনন্যাকে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে একটাও কথা বলেনি। যখন তার জ্ঞান ফেরে তখনও তার ঠোঁট বন্ধ ছিল, কেবল নীরবে বসেছিল। বাড়িতে আনার পর সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে 4 দেয়ালের মধ্যে। বাইরে বেরোনোর কথা তো দূরের কথা, তার চোখেও কোনো অভিব্যক্তি ছিল না। আজ নিশি শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সবার, কিন্তু কারো মনে যেই যাওয়ার ইচ্ছে ছিল না। গত রাতের ঘটনাগুলো সবাইকে নিস্তব্ধ করে দিয়েছে। মেহমানরা একে একে বিদায় নিয়েছে, যারা রয়ে গিয়েছিল তারাও সকালের খাবার শেষ করেই বেরিয়ে গেছে। বাড়ি যেন এক অদ্ভুত শূন্যতায় ঢেকে গেছে। দরজার পর্দাগুলো নিঃশব্দে দুলছে বাতাসে। বারান্দার নিচে পায়রাগুলো গুটিসুটি মেরে বসে আছে, অথচ কোনো শব্দ নেই। সব যেন থমকে গেছে। রফমির বলে গেছেন বিকেলের দিকে নিশি আর আরাফকে বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু কেউই নিশ্চিত ছিল না তারা আদৌ আসবে কিনা। এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে গিয়েছে সবাই। সময়ের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কেউ যেন তার গতি বুঝতে পারছে না। ইরিনা দরজা ঠেলে সালমানের ঘরে ঢুকলো, চোখে চিরচেনা আত্মবিশ্বাসের ঝলক। কি রে সালমান, আমাকে ডেকেছিস? সালমান খাটে হেলান দিয়ে বসেছিল, চোখে এক ধরনের ক্লান্তি লেপ্টে ছিল। ধীর গতিতে মাথা নাড়িয়ে শুধু বলল, হুম। তার কণ্ঠে কোনো আবেগের ছোঁয়া ছিল না, বরং যেন এক অদৃশ্য ভার বইছে। আমি কালই ইতালিতে ফিরবো। তুই এখানে থাকতে চাস? থাকলে থাক, তবে একটা কথা তোর জানা উচিত, আহির কখনো তোর হবে না। শুধু শুধু আশার মরীচিকা নিয়ে বসে থাকিস না। ইরিনা এক মুহূর্ত থেমে সালমানের দিকে তাকালো, তারপর হালকা হাসলো, যেন এই কথাটা বহু আগেই জানতো। কাল সকালে ফিরবি নাকি রাতে? টিকিট বুক করেছিস? থাক, আমি দেখা করে নিচ্ছি। বলেই সেই ঘর থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু ঠিক তখনই সালমান একটু সামনে ঝুঁকে বলল, দাঁড়া, তুই সত্যি যাবি? ইরিনা এবার কোনো উত্তর দিল না, শুধু একবার মাথা ঝাঁকালো। ঠোঁটে রহস্যমাখা এক মিষ্টি হাসি রেখে দ্রুত বেরিয়ে গেল। সালমান তাকিয়ে রইল দরজার দিকে। মনে হলো এই নীরব উত্তরের মধ্যেই যেন হাজারটা কথা লুকিয়েছিল। বিকেলের দিকে নিশি আর আরাফ আসবে শুনে আরিফা বেগম যেন হঠাৎ করেই নিজের মেয়ের অসুস্থতা ভুলে গিয়েছেন। ব্যস্ত হয়ে পড়লেন রান্নার আয়োজন নিয়ে। নানান পদ রাঁধতে লাগলেন, যেন অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। নুহা তার পাশে নীরবে সাহায্য করছিল। আজ সকাল থেকে মেয়েটা একেবারে পাথরের মতো হয়ে গেছে। এমনিতেই সে কম কথা বলে, কিন্তু আজ যেন একেবারে নির্বাক। মুখে কোনো আবেগ নেই, চোখেও নেই কোনো অভিব্যক্তি। আরিফা বেগম অবশ্য নুহার এই বদলে যাওয়া মুড নিয়ে বেশি ভাবলেন না। হয়তো একমাত্র বোনের শ্বশুরবাড়ি চলে যাওয়ার দুঃখে মন খারাপ করে আছে, কিংবা হয়তো আরও কিছু আছে যা কেউই বুঝতে পারছে না। নিশি ধীর পায়ে অনন্যার ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই এক শক্তিশালী হাত তার কবজি আঁকড়ে ধরল। সে কিছু বুঝে ওঠার আগেই টান টান এক শক্তি তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ হলো এক ধাক্কায়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো।
যেন বাতাসের শব্দ থমকে গেছে। নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে। সে বুঝতে পারছিল কারো দৃষ্টি তীক্ষ্ণভাবে তার দিকেই নিবদ্ধ। তবুও সে মাথা নিচু করে রাখল। সেই চোখের দিকে তাকানোর সাহস তার ছিল না। সালমান দাঁড়িয়েছিল নিশির একদম সামনে, গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছিল। সে চোখের দৃষ্টি তীক্ষ্ণ ছিল, যেন নিশির আত্মার গভীরে প্রবেশ করে প্রতিটি অনুভূতি বের করে আনতে চাইছে। আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। ফিসফিস করে বলল নিশি। সালমান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসির ধারালো ঝংকার নিশির সারা শরীরে এক শীতল শিহরণ বইয়ে দিল। সে একটু চোখ তুলে তাকালো, কিন্তু সামনে যে হাসিটা দেখল সেটা ছিল ভয়ঙ্কর। নিশি কিছু বলার আগেই এক ঝড়ের মতো আচমকা সালমানের হাত উঠে এলো, আর পর মুহূর্তেই তার গালে সজোরে আঘাত হানলো। একটা প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হলো ঘরের দেয়ালে, যেন সময় থমকে দাঁড়ালো। আঘাতের তীব্রতায় নিশি কিছুটা দূরে গেল, ভারসাম্য হারিয়ে ফেলতে লাগলো। কিন্তু ঠিক তখনই সালমান তড়িঘড়ি তাকে ধরে দাঁড় করিয়ে দিল। নিশি টলমলো চোখে তাকালো সালমানের দিকে, কিন্তু সেই চোখে বিস্ময় বা প্রতিরোধের বদলে ছিল এক অদ্ভুত শূন্যতা, এক নিঃশেষিত অনুভূতি, যেন সবকিছু হারিয়ে গেছে বহু আগেই। সালমান ঠান্ডা কণ্ঠে বলল, ব্যথা লেগেছে তাই না? এই ব্যথা আমারও লেগেছে, এর থেকে 1000 গুণ বেশি। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, নেই কোনো করুণা, শুধু এক তপ্ত জ্বলন্ত যন্ত্রণা। সে নিশির মুখটা তার আঙ্গুলের নিচে শক্ত করে তুলে ধরল। মাথা নিচু করে আছো কেন? তাকাও, তাকাও আমার দিকে। আমাকে এইভাবে দেখে খুশি লাগছে না তোমার? আমাকে ভেঙে চুরে দিয়ে এই অবস্থায় ফেলে রেখে শান্তি পাচ্ছ? নিশি তাকালো সালমানের চোখে। সেই চোখে ছিল না আগের ভালোবাসার উষ্ণতা, ছিল না একসময়ের গভীর আবেগ, বরং সেখানে ছিল দগদগে ক্ষত, এক দহন, এক নিঃশেষিত আকুতি। সালমান এগিয়ে এলো আর ফিসফিস করে বলল, আমার কাতর চোখ দুটো দেখে মজা নাও নিশি, কারণ তুমি তো এটাই চেয়েছিলে তাই না? নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল। তার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছিল, ঠোঁট কাঁপছিল, যেন কোনো শব্দ উচ্চারণ করতেই ভয় পাচ্ছে। তবুও অনেক কষ্টে ফিসফিস করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার আর কোনো উপায় ছিল না। সালমানের ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি খেলা করল, যেন তার ব্যথা এখন কেবল তামাশায় পরিণত হয়েছে। এই দায় তোমার নিশি? উপায় ছিল না মানে? বলো না যে তুমি বাধ্য হয়েছিলে, কারণ সেটা তোমার মতো মেয়ের মুখে মানায় না। তুমি না চাইলে কারো সাধ্য ছিল না তোমাকে দিয়ে কবুল বলানোর। তুমি নিজেই বলেছিলে, তাই হয়েছে। আসলে তুমি আমাকে পছন্দ করতে না, তাই না? তোমার কাছে আমি কখনোই যথেষ্ট ছিলাম না, তাই বেটার অপশন পেয়েই ছেড়ে দিলে আমায়, তাই তো? নিশি গভীরভাবে শ্বাস নিল। তার চোখে একরাশ যন্ত্রণা, একরাশ অভিমান। দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তাই আমি অস্বীকার করছি কই। হ্যাঁ, যদি আপনি ভাবেন আমি আপনাকে ঠকিয়েছি, তবে তাই। ভুলে যান আমায়, এগিয়ে যান নিজের জীবনে। তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে। আমি তো আপনাকে ছেড়েই দিয়েছি, তাই না? সালমান তাচ্ছিলের হাসি দিল। সেই হাসির মাঝে বিষাদ লুকোনো ছিল, ছিল দগদগে এক ক্ষত। বাহ, কি সুন্দর কথা। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার স্বামী তোমাকে এক রাতেই কতটা ভালোবেসেছে? তুমি কি আমাকে ভুলে গেছো? হাইরে বিশ্বাসঘাতক, তুমি তো এখন নতুন পৃষ্ঠা লিখছো, আর আমি শুধু পুরনো সেই পৃষ্ঠাগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি। নিশি চোখ বন্ধ করে ফেলল, যেন বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছে। তার কণ্ঠ কাঁপছিল, কিছু বলার মতো শক্তি পাচ্ছিল না। তবুও অনেক কষ্টে নিচু স্বরে বলল, আপনিও পুরনো পৃষ্ঠা ছিঁড়ে ফেলুন না সালমান। সালমানের ঠোঁটে তীক্ষ্ণ কটাক্ষ ফুটে উঠল। গভীর দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে বলল, হুম, অসম্ভব। অতীত ভুলে থাকা যায় না নিশি, তার থেকে বরং ভাববো তুমি একসময় আমার ছিলে, এই সত্যিটুকু নিয়েই বেঁচে থাকবো। নিশি নিঃশব্দে শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করল। অনন্যা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য মরতে গিয়েছিল। তাকে বিয়ে করুন, আপনি সুখী হবেন। আমাকেও ভুলে যান। সালমান এক লাজুক হাসি দিল, তবে সেই হাসিতে বিষ ছিল, ছিল কষ্টের দীর্ঘ ছায়া। অনন্যাকে বিয়ে করব? ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো, তারপর আমি অনন্যাকে বিয়ে করব। আশা করি সতীন হিসেবে তাকে পেয়ে তোমার ভালো লাগবে। তুমি তো নিজেই তাকে বোন ভাবো, তাই না? এজন্য তো তার জন্য এত বড় ত্যাগ করলে। তবে তাতে তুমি মহান হয়ে ওঠোনি নিশি। তুমি কি ভুলে গেছো আমাকে তুমি খুন করেছো?
তাও কোনো অস্ত্র ব্যবহার না করেই। নিশি কাঁপতে কাঁপতে এক নিঃশ্বাসে বলল, আপনি আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। সালমানের কণ্ঠ বিদ্রোহী ঝড়ের মতো আছড়ে পড়ল নিশির উপর। মুহূর্তের মধ্যে এসে নিশির মুখের একপাশে শক্ত হাতে চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিশি হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই সালমান ঠান্ডা অথচ গভীর এক যন্ত্রণায় প্রশ্ন ছুড়ে দিল। তোমার কথা আমি কেন শুনবো বলো তো? নিশির চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। সালমানের প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অদৃশ্য ছুরির মতো আঘাত করছিল, ক্ষত তৈরি করছিল। সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো। তুমি কি ভাবছো তুমি আমাকে ছেড়ে বাঁচতে পারবে? আমাকে ভুলতে পারবে? তার চোখে তীব্র অস্বস্তি, গলায় অসহনীয় যন্ত্রণা। গত রাত, সারা রাত আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। শুধু তোমার কথা ভেবেছি, শুধু ভেবেছি অন্য কেউ যদি তোমার গায়ে হাত রাখে, যদি তোমাকে ছুঁয়ে ফেলে। এই ভাবনাটা যেন আমার শরীরে হাজারটা সূচ ফুটিয়ে দিয়েছে। মনে হয়েছে আমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছি, ধীরে ধীরে মরছি। নিশি নিঃশব্দ কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সালমান গভীর শ্বাস নিল, কষ্টের টলমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে যে শাস্তি দিয়েছো তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না নিশি। তুমি জানো সবচেয়ে কঠিন শাস্তি কি? মৃত্যু নয়, বরং বেঁচে থাকা। প্রতিদিন সেই মানুষকে ছাড়া যার জন্য একসময় নিজের সব কিছু উৎসর্গ করতে চেয়েছিলাম। তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মায়া হচ্ছে আমার জন্য? তার গলায় এক অবর্ণনীয় ব্যথার ছোঁয়া ছিল। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, একেবারে শূন্য হাতে। আমার কাছে কোনো অভিযোগ নেই, অভিমানও নেই। শুধু একটাই প্রশ্ন, আমি কি একটুও থাকার মতো ছিলাম না? নিশি নির্বাক হয়ে গেল, চোখের কোণে জমে থাকা অশ্রুর ভার আর সহ্য করতে না পেরে নিচু স্বরে বলল, আপনি থাকার মতো ছিলেন, আমি রাখার যোগ্য ছিলাম না। তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণার সুর। ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। সালমান ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। ছাড়বো? হ্যাঁ, আমার তো ধরে রাখার অধিকার নেই, তাই না? তোমার স্বামী দেখলে সমস্যা হবে, তাই তো? তার কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো এক বিষাক্ত দুঃখের আবরণে মোড়া। শোনো নিশি, যখন তুমি অন্য কারো ভালোবাসায় বিভোর থাকবে, আমি তখন একাকী এক সময়ের স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে বেঁচে থাকবো। যখন অন্য কেউ তোমাকে গভীরভাবে ছোবে, তুমি ভাববে আমি সেই মুহূর্তে ধীরে ধীরে মরে যাচ্ছি। কারণ আমি তোমাতে এতটাই জড়িয়ে গিয়েছি নিশি, যে নিজের অস্তিত্বটাকে ভুলে গেছি। দেখো আমি সালমান, আজ এক মেয়ের জন্য কতটা কাতর হয়ে আছি। যদি ইরিনা, আহির বা অন্য কেউ দেখতো, তাহলে আমার উপর হাসতো, খুব জোরে জোরে হাসতো। কারণ এসব আমার সাথে যায় না, তাই না? কিন্তু তুমি আমার কি অবস্থা করেছো দেখো। কাল সারা রাত আমি কেঁদেছি নিশি, এমন কান্না যার কোনো শব্দ ছিল না, যার কোনো ভাষা ছিল না। আমি নিজেকে আটকে রাখতে পারিনি। কি করব নিশি বলো? নিশি মুহূর্তখানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ভেতরে যেন এক যুদ্ধ চলছে, যা বাইরে থেকে কেউ দেখছে না। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, প্লিজ যেতে দিন। সালমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন সে কিছু খুঁজে নিতে চাইছে, হয়তো শেষবারের মতো। তারপর ধীরে ধীরে নিশিকে ছেড়ে দিল। নিশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার বুকের ভেতর এক কঠিন ঝড় বইছে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেবে না। ধীরে ধীরে পা বাড়ালো, যেন নিজের সমস্ত দ্বন্দ্বকে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে এক নিঃশ্বাস ফেলে সালমান গভীর স্বরে বলল, তুমি যদি কখনো ফিরে আসতে চাও, আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকবো। কিন্তু এবার তোমাকে আর ছাড়বো না, কোনো মূল্যেই না। তবে আদৌ সেই দিন আসবে? নুহা ঘরে পা রেখে থমকে দাঁড়িয়ে গেল। আহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে পরিপাটি হয়ে তৈরি, ঠোঁটে একটি মৃদু হাসি, যেন কিছু একটা গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি এমনভাবে তাকাচ্ছেন, কিছু বলার আছে? নুহা ধীরে ধীরে এগিয়ে এলো, কপালে এক চিলতে ভাঁজ ফেলল, চোখে অজানা উদ্বেগ। আপনি কোথাও যাচ্ছেন? আহির চিরুনি টেবিলের ওপর রেখে এক সেকেন্ড নীরবতায় কাটিয়ে হালকা গম্ভীর স্বরে বলল, চাকরি খুঁজতে যাচ্ছে। নুহা একটুখানি অবাক হয়ে তার কথার ভেতর কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পেতে চেষ্টা করল। অদ্ভুত, আপনি চাকরি খুঁজে কি করবেন? আমাদের তো নিজের অফিস আছে। আহির ঠোঁটে এক ছোট্ট হাসি এলো, যেন নুহার প্রশ্নটা তাকে কিছুটা অবাক করেছে। আমি নিজের যোগ্যতায় বাঁচতে ভালোবাসি নুহা। শ্বশুরের ব্যবসায় ভাগ বসানোটা কেন অর্থহীন কাজ হবে?
সেটা তার পরিশ্রমের ফল, আমার নয়। নুহা একটু চিন্তা করে বলল, তাহলে নিজের বাবার ব্যবসায় কেন বসবেন না? আপনি তো ওনার একমাত্র ছেলে। আহির মাথা হালকা নেড়ে ঠান্ডা মাথায় বলল, বাবার তৈরি সিংহাসনে বসে রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই নিজের পথ তৈরি করতে, নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে। চিন্তা করবেন না, আপনার স্বামী তার দক্ষতায় সংসার চালাবে, অভাব হবে না। তাছাড়া আমার শ্বশুরের টাকা পয়সা ঠিকঠাক আছে। নুহা কিছুটা ভ্রু কুঁচকে তাকালো। একটু আগেই তো বললেন শ্বশুরের টাকায় কোনো আগ্রহ নেই, এখন আবার বলছেন শ্বশুরের টাকা ভালোই আছে। আহির হেসে উঠল, যেন নুহার প্রশ্নে খানিকটা মজা পাচ্ছে। মজা করছিলাম। আমার বাবার বা আপনার বাবার কারো টাকায় বা ব্যবসায় আমার কোনো আগ্রহ নেই নুহা। আমি চাই নিজের পরিশ্রমে বাঁচতে, নিজের স্ত্রী আর ভবিষ্যতের সন্তানদেরও আমার নিজস্ব উপার্জনে পালন করতে। ঠিক তখনই দরজার সামনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসতে পারি? আহির দরজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আয় সালমান। আমি আর ইরিনা আজকে ইতালিতে ফিরে যাচ্ছি। আহির কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করল, হঠাৎ এত তাড়া কেন? আর কিছুদিন থাকলেই তো পারতে। সালমান একটু হাসলো, তারপর একটু ঠান্ডা মাথায় বলল, অনেক দিন তো থাকলাম, আর কত, এবার ফেরার পালা। চল, নিচে ইরিনা অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরও কিছুদিন থাকতে পারতে। ঈশানের কথায় ইরিনা হালকা এক হাসি দিয়ে বলল, অনেকদূর থাকলাম ঈশান। সত্যি বলতে বাংলাদেশ খুব সুন্দর, বিশেষ করে এখানকার মানুষও, সংস্কৃতি, অপরিসীম ভালোবাসা নিয়ে এখানে স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, এটাই বেশ আনন্দের। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বললেও তো আর আটকাতে পারবো না, তবে একটা অনুরোধ থাকবে, আবার এসো। আবার আসবে কিনা জানি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশান, আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সত্যি বলতে এখানে এসে তোমার মতো একজন বন্ধু পাবো, এটা কখনো কল্পনাই করিনি। ঠিক তখনই দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। সালমান, আহির আর নুহা বেরিয়ে এলো। ইরিনা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর উজ্জ্বল চোখে বলল, ওই তো সালমান চলে এসেছে। ইরিনা এক মুহূর্তে এক পলক চুপ থেকে সজোরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরিনা হালকা হাসি দিয়ে বলল, আশা করি ভালো থাকবি আহির, শেষবারের মতো বিরক্ত করলাম। আহির গভীর শ্বাস নিয়ে বলল, বিরক্ত? না রে, তোদের ছাড়া কিভাবে থাকবো ভাবতেই পারছি না। সালমান তখন পাশে দাঁড়িয়েছিল। আরে ভাই, তুই তো তোর ফ্যামিলি, ভাবি, সবার সঙ্গে থাকবি, কষ্ট তো আমার লাগবে তোকে রেখে যাচ্ছি বলে। তবে একটা কথা বলি, আমি তোর জন্য ভীষণ খুশি তুই তোর পরিবারের কাছে ফিরে পেয়েছিস। কিন্তু হ্যাঁ, আমাদেরকে একেবারে ভুলে যাস না। ভাবিকে নিয়ে একবার ইতালিতে আসিস, ধরে নে সেটা তোর হানিমুন ট্রিপ হবে। আহির হাসল, কিন্তু কিছুই বলল না। নোহা একটু দূরে দাঁড়িয়ে সব দৃশ্য অবলোকন করছিল। ইরিনা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কিছুটা সংকোচ নিয়ে বলল, নোয়া, যদি আমার কোনো ব্যবহারে বা কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে মন থেকে ক্ষমা চাইছি। আমি সত্যি তোমার কাছে হেরে গিয়েছি। দেখো, আহিরকে না নিয়ে চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আহির হাত কখনো ছেড়ো না। তুমি আহিরকে নিয়ে কি ভাবছো আমি জানি না, কিন্তু আহির তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো না তুমি কতটা ভাগ্যবান বলে আহিরকে পেয়েছো। আহির ইতালিতে থাকাকালীন কোন মেয়ের সাথে সম্পর্ক তেমন রাখিনি, সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো। সবসময় বলতো বিবাহিত, ওর বউ আছে। আমার তো মনে হয় ও শুধু থেকেই তোমাকে ভালোবেসেছে, হয়তো বুঝতে দেয়নি। আহিরের মতো কাউকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই ওকে কখনো কষ্ট দিও না নোহা। নোহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, দূরে থাকা আহিরের দিকে তাকিয়ে। আহির তখন সালমান আর ঈশানের সঙ্গে হাসি মুখে কথা বলছিল। ইরিনা হঠাৎ মজা করে বলল, কি ভাবছো, এখনো রেগে আছো তোমার বরকে জড়িয়ে ধরেছি বলে? নোহা এবার হেসে ফেলল। একদমই না, বরং আমি দুঃখিত যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে। তো আসলে আমি জানি না আহির কেন আপনার মতো মেয়েকে ভালোবাসেনি, এটা ওনার দুর্ভাগ্য। আহির আপনার মতো কাউকে ডিজার্ভ করে যে ওনাকে এতটা ভালোবাসে। ইরিনা মাথা নাড়ল। মোটেও না। আচ্ছা এসব বাদ দাও, আমাররা ফ্রেন্ড তো, তাই না? নোহা হাসি মুখে বলল, ফ্রেন্ড। বলে সে ইরিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিক থেকে আহির আর সালমান অবাক হয়ে তাকিয়ে রইল। সালমান চোখ কুঁচকে বলল, এই ইরিনার হঠাৎ কি হলো?
আহিরও একটু অবাক হয়ে দেখল, তবে মুখে কিছু বলল না। সালমানের কণ্ঠ ভারী হয়ে গেল। সে নুহার দিকে তাকিয়ে বলল, ভাবি আসি তাহলে। নুহা একটু মৃদু হাসি দিয়ে বলল, আবার আসবেন, অপেক্ষায় থাকবো। সালমান প্রথমে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর আহিরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ করে আহিরকে জড়িয়ে ধরল, যেন আর ছাড়তে চাইছে না। তার কণ্ঠ কাঁপছিল।